নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আমিও আজ অনেকটাই সুস্থ, পিঠের ব্যথাটাও অনেকটা কমে গেছে। যে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে আমি দেখিয়েছিলাম তার ওষুধে বেশ কাজ দিয়েছে। স্বাভাবিক কাজকর্মগুলো ঠিকঠাক মতো করে ফেলতে পারছি, তাই মনে হচ্ছে ব্যথাটা এবারের মতো চলে গেল। ভগবানের কাছেও মনোপ্রাণে প্রার্থনা করছিলাম যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, কারণ দৈনন্দিন জীবনের যে কাজগুলো থাকে সেগুলো যদি ঠিকঠাকভাবে করে উঠতে না পারি তাহলে নিজেকে বড্ড অসহায় লাগে। মনে হয় আপনাদের সবারও এই একই অবস্থা। আজ রবিবার 31শে অগস্ট 2025 অগস্ট মাসের আজ শেষ দিন। বিকেলবেলায় ছাদে এসেছিলাম, কারণ ছাদটা একটু পরিষ্কার করারও ব্যাপার ছিল। অন্যান্য দিন আমিও সুজয়ের সঙ্গে হাত লাগাই। সুজয় আজ একটু তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছে, কিন্তু আজ আর সেরকম কিছু করার সাহস হলো না। ও একাই ছাদটা পরিষ্কার করছে। আর ছাদে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম, দেখে মনটা আনন্দে ভরে গেল। আকাশ ভর্তি ঘুড়ির মেলা। সেই কোন ছোটোবেলায় ঘুড়ি ওড়াতাম, তার স্মৃতিও মনের কোনায় কিছুটা অবশিষ্ট হলেও আছে। কিন্তু বেশ কিছু বছর যাবৎ দেখছি কলকাতায় ঘুড়ি ওড়ানোর যে ট্র্যাডিশন সেটা অনেকটাই কমে এসছে, কারণ এখনকার জেনারেশনদের এই ঘুড়ি ওড়ানোর ব্যাপারটা ঠিক সেভাবে আকর্ষণ করে না। তারা এখন মোবাইল কিংবা অন্যান্য গেজেটে বেশি ব্যস্ত থাকে। কিন্তু আমাদের ছোটোবেলার কথাটা একবার ভাবুন। 15ই আগস্ট থেকে বিশ্বকর্মা পুজো, এই দীর্ঘ একটা মাসের মতো সময় বা এক মাসেরও বেশি সময়, কারণ 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়, আর 15ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর যদি আপনি ধরেন তাহলে ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী প্রায় 32-33 দিনের মতো ব্যাপার। সেই সময়টাতে ঘুড়ি ওড়ানোর যে উন্মাদনা আমাদের ছিল সেটা এখনকার বাচ্চাদের মধ্যে তো চোখেই পড়ে না। সে কোথা থেকে আমরা ঘুড়ি কিনতে যেতাম, আর ঘুড়িরও সে কি বিচিত্র বাহার। আজকাল শুনি চাইনিজ মাঞ্জায় ঘুড়ি ওড়ানো হয়, আমাদের সময় কাঁচের মাঞ্জায় ঘুড়ি ওড়ানো হতো। হামাল দিস্তায় কাঁচ গুঁড়ো করে তার মধ্যে বিভিন্ন রঙের আঠা মিশিয়ে সেই মাঞ্জা তৈরি করে মাঞ্জা শুকিয়ে তারপর ঘুড়ি ওড়ানো, এর মজাটাই ছিল আলাদা। দেখুন একটা ঘুড়ি কীরকম উড়ে চলেছে। আমি কোথাও একটা পড়েছিলাম যে ঘুড়ি ওড়ানোর সঙ্গে সৌভাগ্যেরও একটা যোগাযোগ আছে, অর্থাৎ আপনার ঘুড়ি যত উপরে উঠবে আপনার ভাগ্য তত ঊর্ধ্বগামী হবে। অনেকদিন পর আজকের আকাশ পরিষ্কার, তাই ঘুড়ি প্রেমীরা আজকে মনের আনন্দে ঘুড়ি ওড়াচ্ছেন। আকাশে অষ্টমীর চাঁদ আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে, কিন্তু তবুও ঘুড়ির সংখ্যা কিন্তু কমছে না। সূর্যদেবও অস্ত গেছেন। ও আজকে রাধা অষ্টমী, কিন্তু আমাদের বাড়িতে এই বিশেষ তিথিটিতে কোনো পুজো আর্চার কোনো ব্যাপার নেই। এমনি আমরা ঠাকুরকে স্মরণ করি, ব্যাস ওইটুকুই। দেখুন দেখতে দেখতে দুটো ঘুড়ির মধ্যে প্যাচও লেগে গেল। আগে কত রকম চল ছিল না, টানা মাঞ্জায় খেলা, ছেড়ে খেলা, লাটাই ধরার কত রকম টেকনিক ছিল। পাড়ার বড় বড় দাদাদের কাছ থেকে শিখেছিলাম কিভাবে লাটাই ঠিক মতো ধরতে হয়। আর লাটাইয়ের আকৃতির ওপর তাদের নামও নির্ভর করত। কলকাতায় যদি আপনি ঘুড়ি ওড়ানোর ইতিহাসটা দিকে একবার চোখ রাখেন তাহলে আপনাকে ফিরে যেতে হবে সেই 1856 সালে। কলকাতায় ঘুড়ি ওড়ানো কিন্তু শুরু হয়েছিল নবাব ওয়াজেদ আলী শাহর হাত ধরে। নবাব ওয়াজেদ আলী শাহ 1856 সালে কলকাতায় এসেছিলেন তার রাজ্যপাটের ব্যাপারে লর্ড ডালহাউসির সঙ্গে কথা বলার জন্য, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি এবং সিপাহী বিদ্রোহ যখন শুরু হলো 1857 সালে, সেই সময় তিনি কলকাতাতেই অন্তরীণ হয়ে গেলেন। কিন্তু
লখনৌ বা আওয়াধের সেই নবাবী ঘরানাটাকে তিনি নিয়ে চলে এলেন মেটিয়া বুরুজে। নবাবী ঘরানার অনেক জিনিসই কিন্তু কলকাতায় এসছে নবাব ওয়াজেদ আলী শাহর হাত ধরে। আতরের ব্যবহার, সুরমার ব্যবহার, আর বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি, যা কলকাতার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, তাও এসছে নবাব ওয়াজেদ আলী শাহর হাত ধরে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ঘুড়িতে যে কাঠিটা ব্যবহার করা হয় সেটা কিন্তু আসে সুদূর মুর্শিদাবাদ থেকে। এবং ঘুড়ি তৈরির কাগজ আগে অনেক সময় আমরা ভাবতাম যে চাইনিজ কাগজ ব্যবহার করা হয়, চাইনিজ কাগজ ব্যবহার করা হতো এবং এখনও তো হয়। এখন কাগজের জায়গায় দেখি প্লাস্টিকও চলে এসছে। সেই ঘুড়ি ওড়ানোতে কি সেরকম মজা পাওয়া যায়? কাগজের ঘুড়িতে হাওয়ার যে টানটা লাগে সেটা প্লাস্টিকের ঘুড়িতে কতটা লাগে সেই বিষয়ে আমার সন্দেহ আছে। যদিও আমি কোনোদিনও ওড়াইনি, আমি কাগজের ঘুড়িই উড়িয়েছি যতদিন ঘুড়ি উড়িয়েছি, কিন্তু প্লাস্টিকের কাগজে বা প্লাস্টিক শিটে তৈরি ঘুড়িতে ঘুড়ি ওড়ানোতে কেমন লাগে সেটা ভাবছি এবার একবার পরখ করে দেখব। সন্ধে হয়ে আসছে কিন্তু দেখুন আকাশে ঘুড়ির সংখ্যা কমেনি। ঘুড়ি কেটে যাচ্ছে কিন্তু তবুও লোক আর একটা ঘুড়ি বাড়ছে। সরি, একটা ঘুড়ি ওড়ানোর চলতি কথা বলে ফেললাম আপনাদের সামনে। ঘুড়ি বাড়া অর্থাৎ ঘুড়ি তোল্লাই দিয়ে ঘুড়ি বাড়া, এই কথাগুলোর সঙ্গে আমরা ছোটবেলায় পরিচিত ছিলাম। ঘুড়ি তোল্লাই দেওয়া মানে ঘুড়িটাকে উড়িয়ে দেওয়া, অর্থাৎ একজন লাটাইটা ধরে থাকবে, আপনি ঘুড়িটা ধরে অনেকটা এগিয়ে যাবেন এবং হাওয়ার স্রোতের সঙ্গে আপনি ঘুড়িটাকে উড়িয়ে দেবেন, সেটাকে বলে ঘুড়ি তোল্লাই দেওয়া। আর যে ঘুড়িটা ওড়াচ্ছে সেই সঙ্গে সঙ্গে ঘুড়িটাকে তোলার চেষ্টা করবে, সেটাকে বলে ঘুড়ি বাড়ানো, অর্থাৎ ঘুড়িটা হাওয়ার সঙ্গে সঙ্গে, হাওয়ার গতির সঙ্গে সঙ্গে বেড়ে চলল। অদ্ভুত সুন্দর লাগে ঘুড়ি ওড়াতে এবং ঘুড়ি ওড়ানো দেখতেও। পুরনো কলকাতার ছাতুবাবু লাটুবাবুর কথা আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন। তারা ঘুড়ির সঙ্গে না টাকা বেঁধে দিতেন। সেই ঘুড়ি যখন কেটে যেত এবং সেই কাটা ঘুড়িটা যদি ওনাদের কাছে ফিরে আসতো কারুর মারফত, যার মারফত সেই ঘুড়িটা ফিরে এসছে তাকে তারা সেই টাকার, ঘুড়ির সঙ্গে বাঁধা টাকা দ্বিগুণ টাকা দিতেন। এইভাবে তারা ঘুড়ি ওড়ানো এই ব্যাপারটাকে একটা মানে কি বলবো, শুধুমাত্র শখের জায়গায় সীমাবদ্ধ না রেখে একটা স্পোর্টসের জায়গায় নিয়ে গেছিলেন। ওই দেখুন আবার দুটো ঘুড়িতে প্যাচ লেগেছে। বহুদিন বৃষ্টির পর আজকে অনেক দিন পর একটা পরিষ্কার নীল আকাশ পাওয়া গেছে। মনে হচ্ছে হ্যাঁ, সত্যি সত্যি শরৎ এসছে। পুজোরও তো আর বেশি দিন বাকি নেই। দেখতে দেখতে একটা ঘুড়ি কেটেও গেল, আর কাটা ঘুড়িটা আস্তে আস্তে আমাদের ছাদের দিকেই এগিয়ে আসছে। ওই দেখুন, হ্যাঁ, আমাদের ওই ছাদের এক পাশে যে হোর্ডিংটা আছে দোতলার ছাদের, সেইখানে এসে ঘুড়িটা আটকে গেল। ছোটবেলায় এই কাটা ঘুড়ির পেছনে অনেক দৌড়ে বেরিয়েছি, মারও খেয়েছি, বকাও খেয়েছি, কিন্তু তা সত্ত্বেও ঘুড়ি ওড়ানোর নেশা কিন্তু সেটা কিন্তু ছাড়তে পারিনি। আর এই দেখুন এখানে সুজয় বসে বসে চন্দ্রমল্লিকার টব তৈরি করছে। আজকে বৃষ্টি নেই, তাই আজকে ভাবলাম যে গাছের টবগুলো একটু তৈরি করে রাখা দরকার, কারণ এই সময় অল্প অল্প বৃষ্টির সময়, সাধারণত এই সময় বৃষ্টির পরিমাণটাও কমে আসে। আর এই সময় যদি চন্দ্রমল্লিকা গাছ লাগানো যায় সার মাটি তৈরি করে, তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং আপনি যদি নিয়মিত গাছগুলোকে ট্রিমিং করতে থাকেন তাহলে সুন্দর ঝাড় তৈরি হয়। এবছর দেখি কেমন হয়। গত বছরের আগের বছর আমাদের ছাদে ভীষণ সুন্দর ফুল হয়েছিল। এবারও ইচ্ছে আছে করার, কিন্তু জানি না, যদি শরীর এবং সময় দুটোই সাথ দেয় তাহলে নিশ্চয়ই করব। সন্ধে হয়ে আসে কিন্তু দেখুন আকাশে ঘুড়ি কিন্তু উড়েই চলেছে। আজ রবিবার, সবাই চেষ্টা করছেন যাতে সন্ধ্যের শেষ মুহূর্তটুকু, বিকেলের শেষ মুহূর্তটুকু পর্যন্ত এনজয় করা যায়। আকাশে অষ্টমীর চাঁদ আস্তে আস্তে তার
শোভা ছড়াতে আরম্ভ করেছে। পূর্ণিমার এখনো বেশ কিছুদিন বাকি আছে, আর এই পূর্ণিমার পরের পূর্ণিমাই হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। জানি না, এবার মনে হয় পুজোতেও বৃষ্টি হবে। আপনাদের কি মতামত একটু কমেন্টে জানাবেন তো, দেখি কার কি প্রেডিকশন মেলে কি না। আমার গত বছরের 3-4টে চন্দ্রমল্লিকার গাছ ছিল, সেখান থেকেই ও ডাল কেটে কেটে এই চারাগুলো তৈরি করছে। চারাগুলো তৈরি করছে বললে ভুল হবে, ডাল কেটে লাগাচ্ছে। এবার নিয়মিত সেখানে সার এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, এবং এটাও দেখতে হবে যে যদি খুব ভারী বৃষ্টি হয় তাহলে এর গোড়ায় যেন জল না জমে। যদি গোড়ায় জল জমে যায় তাহলে কিন্তু গাছগুলো পচে যাবে, গাছগুলো আর হবে না। সেই জন্য এই সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল। যারা চন্দ্রমল্লিকা গাছ তৈরি করেন নিজেদের বাড়িতে তারাই জানেন। আকাশে এখনো ঘুড়ির সংখ্যা কমেনি, এখনো 4টে ঘুড়ি উঠছে। আমি আমার এই ফোনের ক্যামেরায় যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের জন্য ক্যাপচার করতে পারছি। একদিন ইচ্ছে আছে আপনাদের ঘুড়ির মার্কেটে নিয়ে যাব। সুজয় আমাকে ধরেছে, ওর জন্য এবার অনেকগুলো ঘুড়ি কিনে দিতে হবে। ও বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াবে। এই দেখুন আর একটা ঘুড়ি কাটছে, কাটতে কাটতে এটাও আমাদের বাড়ির ছাদে এসে পড়লো। আসলে একটু উঁচু বাড়ি থাকলে পরে না সেখানে একটু সুবিধে হয়। এই দেখুন ঘুড়িটা এসে এই হোর্ডিংয়েই এসে বারবার আটকাচ্ছে। আগের ঘুড়িটাও এই হোর্ডিংয়ের পাশে এসে পড়েছিল। আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে, চাঁদও তার আলো ছড়াতে শুরু করছে, এবং এখনো ঘুড়ি উড়ে চলেছে। আমেদাবাদে ঘুড়ি ওড়ানো হয় সেটা মকর সংক্রান্তিতে, কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন সময় ঘুড়ি ওড়ে। যেমন কলকাতায় ঘুড়ি ওড়ে 15ই আগস্ট থেকে বিশ্বকর্মা পুজোর মধ্যে। আবার আপনি যদি দক্ষিণ 24 পরগনা বা নদিয়ার দিকে যান তাহলে দেখবেন সেখানে সরস্বতী পুজো বা মকর সংক্রান্তিতে ঘুড়ি উঠছে। আস্তে আস্তে অন্ধকারও ঘনিয়ে এসছে, চাঁদও তার স্বমহিমায়। এদিকে আমাদের চন্দ্রমল্লিকার টব তৈরিও শেষ। টবগুলো একটা র্যাকের ওপর রেখে এবার আমরা নিচে নেমে যাব। কলকাতা শহরও আস্তে আস্তে তার আলোর মালায় সেজে উঠেছে। রবিবারের সন্ধে আর একটা কর্মব্যস্ত সপ্তাহ শুরু হওয়ার অপেক্ষায়। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা ছোট্ট অনুরোধ রইল। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন। নমস্কার।